খসনুর আলমগীর তিনি ফেসবুক লাইভের মধ্যে এসে কেঁদে কেঁদে কি বললেন তার স্বামী সম্পর্কে, আর তিনি কেন রুনা লায়লাকে আর ক্ষমা করবে না এমন শব্দ বললেন। বন্ধুরা, এমন এক ঘটনা ঘটেছিল এই খসনুর আলমগীরের সাথে, যা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। কারণ যখন এই খসনুর আলমগীরের সাথে নায়ক আলমগীরের বিবাহ হয়, তাদের ঘরে আসে ছোট ছোট 3টে সন্তান। তাদের এই সংসারের সুখ সহ্য করতে পারেনি রুনা লায়লা। তিনি খসনুর আলমগীরের কাছ থেকে তার স্বামী নায়ক আলমগীরকে কেড়ে নেয় এবং তাকে বিবাহ করে নেয়। কিন্তু এই কষ্ট, এই দুঃখ, এই সব কিছু দেখার পর খসনুর আলমগীর তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি অনেক কষ্টে মানুষের ঘরে টিউশনি পড়িয়ে, কবিতা লিখে তিনি তার 3টে বাচ্চাকে মানুষ করেন। কিন্তু এখন এই রুনা লায়লা, তিনি তার স্বামীকে নিয়ে তিনিও সুখে নেই। তার পেটের মধ্যে থেকে কোনো বাচ্চা আজও জন্ম নেয়নি। বন্ধুরা, এখন আপনাদেরকে ওই ঘটনাটিই দেখাবো যে খসনুর আলমগীর তিনি কেঁদে কেঁদে কি বলল। চলুন ওই ভিডিওটি দেখে নি তাহলে। মা তো মাই একদম, এবং আমি মনে করি প্রত্যেকটা মাই রত্নগর্ভা। তো ছেলে তো আমার সাথেই, সে ব্যবসা বাণিজ্য করছে। একজন আদর্শ মানুষ বলতে যা বোঝায় আমার ছেলে তাজভীর, আমার একটাই ছেলে আঁখি, তুলতুল, তাজভীর। তো ভালো মানুষ বলতে যা বোঝায় আমার কাছে সে সরল, উদার, নিরহংকারী, মানে আকাশের মতো তার হৃদয়। আমি মনে করি সেখান থেকে আমি রত্নগর্ভা হতেই পারি। আর আমার ছোট মেয়ে, সে যেন আমার আরেকটা মা। যার যার ক্ষেত্রে, ক্ষেত্রে সে সফল, এবং ওরা মানে এত সুবোধ এবং শালীন, এবং বাবা মার প্রতি এত দায়িত্বশীল। ওদের ছেলেমেয়েরাও তার চেয়ে দায়িত্বশীল হবে। আমি তো চাই সারা বিশ্বের মায়ের সন্তানেরা তেমনই হোক, যেমন তাদের মায়ের স্বপ্ন। যে গল্পে ছিলাম, এখন সবাই আসলে নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ত আছেন, যেটা আপনি বলছিলেন আপনার সন্তানেরা সবাই নিজের জীবন নিয়ে আসলে সময় পার করছেন। এই সময়টায় আপনার সাথে তারা কিভাবে সময় দেন, বা সেই অবসর সময়টার মধ্যে কি করে আপনারা পরিবারের সেই সময়টা কাটান? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। কারণ সবাই কিন্তু এখন ব্যস্ত, শুধু আমার ছেলে মেয়ে না, জীবনটাই এখন এত মানে সিস্টেমেটিক ওয়েতে, এবং প্রত্যেকেই অনেক ব্যস্ত। কিন্তু আমার বাসা আঁখির বাসা রাস্তার এপার ওপার। তাহলে আঁখির যে কোনো সময়ের মানে অবসর মানেই আমার বাসা। ওর মেয়েদেরও এক একজন এক এক কলেজে পড়ে, তো কাজেই ওদেরও সুবিধা মতো আমার বাসায়। আচ্ছা, তাহলে ঠিকানা আমার বাসা, আর ছোট মেয়ের বাসা আমার 2 বাসার পরেই, কাজেই আমার বাসায় ঠিকানা। হ্যাঁ, আমি ওদের বাসায় মানে যাই ওদের প্রয়োজনে বা আমার প্রয়োজনে। ওরা কিন্তু ঠিকানা আমার এখানে, কাজে এক জায়গায় হচ্ছে। ছেলে তো আমার সাথেই, বউসহ আমার সাথেই। তো এরকম ভাবেই আমরা খুব কাছাকাছি থাকতে পারি। আর ওরা দেখে এসছে ছোট থেকেই আমি আমার নানা নানি, দাদা দাদি বা শ্বশুরবাড়ির সাথে এমনভাবে সম্পৃক্ত যে বিশেষ করে যারা মানে একটু অসুবিধায় আছে, সুবিধা বঞ্চিত, তাদের সাথে আমি আগ বাড়িয়ে যেভাবে যোগাযোগ করতাম, যোগাযোগ রাখতাম, এবং ওদের আসা যাওয়া, থাকা, ফ্লোরিং হচ্ছে, যা ডাল ভাত উপস্থিত হচ্ছে, খাচ্ছে, এই যে ঝামেলা, এই যে, এবং এই একটা খাঁটি বাঙালি পরিবার, হ্যাঁ, যে একটুতেই সন্তুষ্ট, সুখে দুঃখে সবাই এক জায়গায় হচ্ছে, এটা কিন্তু ওরা হ্যাবিচুয়েটেড। কিন্তু ওদের বাসার সিস্টেম আবার আলাদা, সেটা আমি ওয়েস্টার্ন কালচারে ওরকম, কিন্তু আমার বাসায় ওই, এবং ওরা কিন্তু এটাতেও আনন্দিত এবং মাঝে মাঝে হাসে আমাকে নিয়ে, যে আম্মু এত ঝামেলা করছে। তো কাজেই অবসর মানেই ওরা, কাজ মানেই ওরা। এমনকি যে এই করোনার মধ্যে বা আমার অনলাইনে যে দেশে বিদেশের সাথে আমার প্রোগ্রামগুলো, আমার তুলতুলের 2টো ছোট ছোট টুইন বেবি, ইব্রাহিম, ইউসুফ, আচ্ছা, তো ওরা 5 বছর বয়স। ওরা আমাকে কিন্তু একটুও বিরক্ত করে না, একটা শব্দও করে না, চুপচাপ বসে থাকে, প্রোগ্রামটা চলছে, বিরক্ত করে না। তো সবাই অবাক হয়ে যায়, ওদেরকেও দেখতে চায় স্ক্রিনে, যে ওদের একটু দেখবে, এতটুকু বাচ্চারা কেন বিরক্ত করে না। তো মানে এমনই একটা এনভায়রনমেন্ট, মানে ওরাও আমার প্রেরণা।
ধরো 2 দিন গ্যাপ হয়ে গেল, ওই বাচ্চারা আমাকে বলে যে ওরা কিন্তু সবাই নাম ধরে ডাকে, আখির 2 মেয়ে, ওরাও আমাকে নাম ধরে ডাকে, এরাও তো বলবে তোমার কোনো অনলাইনের প্রোগ্রাম নাই, এবং আমার সাথে যাদের প্রোগ্রাম হয় যেমন তোমাকে ওরা চেনে। আপনি বলছিলেন হ্যাঁ, তোমাকে চেনে, বাহ, শুনে নামে ভালো চেনে, লাগলো। দেখেছেন। জি, জি। খুব সুন্দর সময় কাটাচ্ছেন আসলে, সুখ দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, কষ্ট সবকিছু মিলিয়ে এই সময়টা পার হচ্ছে। এই যে দীর্ঘ এই পথ চলা, যদি আজকের কবি খসনুর হয়ে ওঠার পেছনে আপনার মা শ্রদ্ধেয় কবি সাহিত্যিক জবেদা খাতুনের কথা একটু জানতে চাই। কি বলবেন আপনার শৈশবের কথা যদি একটু শুনতে চাই? শৈশবে আমার 3 বছর বয়স থেকে আমি মুখে মুখে ছড়া বলতাম, যখন আমার অক্ষর জ্ঞান নেই। আচ্ছা। সেগুলো আমার মা লিখে রাখতেন। কত বড় একটা ইন্সপিরেশন আমার জীবনের, সেটা কত বড় প্রাপ্তি এবং আশীর্বাদ। তাহলে আমি ওইভাবেই এসেছি, এবং আমার বড় বোনরা তখন কেউ ডাক্তারি পড়ছেন, কেউ ইউনিভার্সিটিতে পড়ছেন, বড় ভাই কলেজে পড়ছেন, আমি আমার ছোট বোন তাদের চেয়ে একটু ছোট, তো আমরা স্কুলে পড়ছি। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন 1 ভাই। আচ্ছা। বড় বোন ডাক্তার, হোল ফ্যামিলি লন্ডনে সেটেল। মেজো বোন অধ্যাপিকা ছিলেন, এখন উনি কানাডায় সেটেল, ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে। ভাইও ক্যানাডিয়ান সিটিজেন, কিন্তু আপাতত ঢাকায়। আর আমি, আমার ছোট বোন, আচ্ছা, আমরাও ঢাকায়। মধ্যে পড়লো ভাই। আমার হাতে আপনার 2টো কবিতার বই আছে, ইচ্ছের ভাস্কর্য, আরেকটা হচ্ছে সূর্যকন্যা। এই মুহূর্তে যদি একটা কবিতা শুনতে চাই এই 2টো বই থেকে, কিংবা আপনার পছন্দের যদি কোনো কবিতা থাকে, কোনটা শোনাবেন? আসলে কোনটা আমার অপছন্দের আমি নিজেও জানি না, সবই তো আসলে সন্তানের মতোই। সেই তো আমি 2-1টা কবিতা নিয়ে এসেছি। আমি ছোট দেখি কবিতা এনেছি, কারণ সময়ও তো কম। জি। একটি কবিতা পড়ছি, স্মৃতির কানাকানি। ওই যে নদী, এই যে আমি, নদীর বুকে জল, আর আমার চোখ যে টলমল। ওই যে আকাশ, এই তো আমি, আকাশ কত নীল, আমার সাথে স্বপ্ন সুনীল, করল না আর মিল, অথচ আকাশ কত নীল। ওই অরণ্যে হাওয়ায় নাচে, এই হৃদয়ে ঝড়, ভালোবাসার আপন মানুষ হঠাৎ হলো পর। বাহ, চমৎকার। লেখালেখির প্রসঙ্গে আসতে চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতিতে যে আবার ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গীতিকার, সংগঠক কবি খসনুর। যে গল্পের ছিলাম, আসলে লেখালেখির প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা আপনার চলে আসবে, কারণ দীর্ঘ সময়ের এই যাত্রাটাতে অনেক রকমের অভিজ্ঞতা, অনেক রকমের ঘটনার মুখোমুখি তো হতে হয়েছেই। এই যে লেখালেখিগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে এই বয়সে এসে বা এই সময়টাতে এসে? প্রভাবিত করে যখন ভাবি একা একা, ভালো লাগে। এবং জানো, আমার কিন্তু কোনো কিছুতে অতৃপ্ততা নেই। আচ্ছা। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রতিটি ছোট ছোট সুখকে গুণ করে নিতে হয়। এই জন্যই কিন্তু আমি প্রথমে ওই কবিতাটা পড়েছিলাম। আপনার সাথে কথা বলে মনে হয়েছে যে আপনি আপনার একেবারে মূল ভাবনা থেকে, ভালোবাসা থেকে ওই কথাগুলো লিখেছেন, যে সুখ নেই, স্বস্তি তো আছে। হ্যাঁ, সেটাই, যে কি নেই, সুখ মানে ভালো যা কিছু নেই সেটাকে ভুলে ভালো কি থাকা এখনো যায় পেতে কিভাবে? পারি বা দিতে পারি, বা হবেই না কেন, জীবন তো একটাই। কাজেই শুধু দুঃখ তো থাকবেই, সুখের জি। সাথেই দুঃখ থাকবে, সেটাকে কিছুটা ইগনোর করতে হবে। কিন্তু দিন শেষে পরিতৃপ্তি আছে, দারুণ পরিতৃপ্ততা আছে আমার। এবং কেন এটা হলো না, কেন আরো বই বের হলো না, কেন এই হলো না, তুমি জানো, ছোট ছোট ভালো কাজ করতে থাকবে প্রতিদিন, তাহলে হবে কি, দেখবে তুমি অনেক বড় বড় কাজ করে ফেলেছো। জি। এবং আত্মপরিতৃপ্ততার যে কি আনন্দ, এবং এটা ভেবো না যে ইস, এখন যদি আমি এটা বুঝতাম। নো, জীবন তো একটাই, সময় তো চলেই যাচ্ছে। তোমাকে প্রত্যেকটি মানুষের জীবনটাই অমরতার যুদ্ধ। জি। অমরতা থাকতেই হবে, তোমাকে ফেমাস হয়ে থাকতে হবে তা নয়। তুমি কি করলে জাস্ট তোমার জন্য, তোমার স্রষ্টার জন্য,
তোমার আগামী প্রজন্মের জন্য, তোমার জি। আপন মানুষদের জন্য তুমি এমন কিছু করে যাও যে তারা বলতে পারে মাথা উঁচু করে যে জি। সে এটা বাহ, করেছে। চমৎকার। এবারের বইমেলায় কি কোনো বই প্রকাশিত হয়েছে? না, ওই সেকেন্ড এডিশন, থার্ড এডিশন আন্ডার প্রোডাকশন এখনো, কারণ আচ্ছা। করোনায় আক্রান্ত হয়ে অনেক মানে অসুস্থ, এবং আমার একজন বিশেষ কাছের মানুষ, সে মানুষ বিশ্বাস, সে আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু ফেব্রুয়ারিতে আমরা একটা সাহিত্য পত্রিকা পেয়েছি, সেটা একটু আমি দর্শকদের দেখাতে চাই, যোগ বিয়োগ। হ্যাঁ, এটা আমি বের করেছি, এটার বয়স 6 বছর হলো। আচ্ছা। কিন্তু এটা অনিয়মিত হচ্ছে, এটা নিয়মিত আনার চেষ্টা করব। যোগ বিয়োগ মানে আমার মায়ের স্বপ্নের বাস্তবায়ন আমি করার চেষ্টা করেই যাচ্ছি। আচ্ছা। আমার মাকে আমি জাগিয়ে রাখবো বলেই যোগ বিয়োগ। আর আমি এটা বলতে চেয়েছি যে সাধারণ মানুষরাই অসাধারণ হয়ে এখানে উঠে আসবে, এবং যাদের ছবি কেউ ছাপে না আমি তাদেরটা ছাপবো, আচ্ছা। তাদের ইন্টারভিউ করব, এবং যোগ হোক জীবনে শুধু ভালো, বিয়োগ হয়ে যাক সব দুঃখ এবং অনাসৃষ্টি, সেটাকে আমরা ভেবে নেব দুঃস্বপ্ন। এখন কি এটা নিয়মিত ছাপার ইচ্ছে আছে? আমি নিয়মিত করব, মানে প্রাতিষ্ঠানিকভাবে এটা করতে হবে, অফিশিয়ালি না, এটা আনঅফিশিয়ালি। আচ্ছা। এটা আমার মায়ের স্বপ্ন। আচ্ছা, এই করোনাকালীন সময়টাতে তো আসলে সবার জীবনে অনেক রকমের পরিবর্তন এসেছে এবং অনেকে অনেক ধরনের কাজেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন। আপনিও সেই সময়টা কিন্তু থেমেছিলেন না, কাজ করেছেন, বাসায় বসেও বিভিন্ন চিত্রনাট্য তৈরি করেছেন। ওই সময়টার কথা যদি একটু জানতে চাই, বা কি কি চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে বা সামনে হতে পারে? কথা হচ্ছে, আমি তো বসেছিলাম না, এবং নির্দেশনা টেলিফোনে দেয়া, জি, মানে একেবারেই বসেছিলাম না, এবং ননস্টপ অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান, সব জায়গায় অনলাইনে প্রোগ্রাম হচ্ছে। আমি প্রত্যেককে ইন্সপিরেশন দিয়েছি এবং সাধারণ জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা। মাস্ক, হাত ধোয়া এবং সাধারণ জি, জ্ঞান। জি। বসে থেকো না, মানুষ মারাও যদি যায় সেই দুঃখ সেখানেই থাকুক, নিজে সাবধান হও, অন্যের সাবধান হও, এবং বসে থেকো না, কান্নাকাটি করে সময় নষ্ট করো না, তাহলে যেটা হবার সেটা হবে। সেটা হয়ে গেছে, জি। কিন্তু আরো সাবধান হবো, কাজ করে যাব। জি। একটা মুহূর্তের অনেক দাম আছে প্রত্যেকটা সচেতন দায়িত্বশীল মানুষের জীবনে, সেটা করেছি। আর চিত্রনাট্য তো আগেও দু একটা ছবিতে করেছি, কিন্তু এখন আমার মায়ের লেখা একটা উপন্যাস, বাহাদুরাবাদ ঘাটের কুলি, এটা যখন আমি ক্লাস 2-তে পড়ি তখনকার বই, সেটার আমি স্ক্রিপ্ট করছি। আচ্ছা। এটা হয়তো টেলিফিল্ম হোক, যেটাই হোক, আমরা ভাই বোনরা চিন্তা করে এটা একটা আচ্ছা, করব। বাহ, বিশেষ একটা কাজ হবে তাহলে আশা করছি। বিরাট কাজ হবে এটা বাহ, করতে পারলে। চমৎকার। ওটা চিত্রনাট্যটা আমি করছি। এবং সেই কাজটির জন্য শুভকামনা জানাচ্ছি। আর আপনাকে সামনে পেয়ে মনে হয় যে অনেকটা সময় যেন যদি পেতাম তাহলে ভালো হতো, কারণ অনেক বিষয় আসলে জানার ছিল, কিন্তু সময়ে বাধা পড়ে গেছি। মনে হচ্ছে যে আরো অনেক কিছু অজানা থেকে গেল, আপনার জীবনের আরো অনেক না বলা কথা থেকে গেল। সেই কথাগুলো আসলে শুনতে চাই, কোনো একটা অনুষ্ঠানে বসে আপনার থেকে জানতে চাই, বা অনুষ্ঠানের পরেও যদি বসে শুনতে পারি তাও অনেক আমাদের জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ তোমাদেরকেও এবং এসসিটিভি কর্তৃপক্ষকে। তারা গুণীজনের সমাদর করেন, কিন্তু আমি কিন্তু বহুমুখী গুণী না। আমাকে ডাকবার জন্য আমি তো আরও মানে গুণান্বিত হবার জন্য আরও সচেতন হব, সজাগ হব। সবাইকে আমার কয়েকটি কথা ছোট্ট করে বলতে চাই। বৃদ্ধাশ্রম নিয়ে একটু চিন্তা করা উচিত। কেন পিতামাতা সুযোগ্য ছেলেমেয়ে থাকতেও, আত্মীয় স্বজন থাকতেও বৃদ্ধাশ্রমে যাবে? জি। একজন মায়ের কাছে 10টা সন্তানও তো বোঝা হয়নি। 10টা ছেলে মেয়ে, শুধু একজন বাবা মার দায়িত্ব কেন নিতে পারে না? এটার ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং আমি ধিক্কার দেব না যারা এই পর্যায়ে বাবা মাকে আজকে নিয়ে গেছে। আমি তাদেরকে বলবো, তোমরা জেগে উঠো, তোমরা ভালো হও, সময় আছে। জি। তোমরাও কিন্তু বাবা মা হয়েছে, হবে। আর আরেকটি কথা, যে প্রত্যেকটি ঘরেই আমি এমন কথা শুনি, এমন বেদনা দেখি, এমন লজ্জার ঘটনা ঘটে যাচ্ছে যে ছেলে বিয়ে করলো আলাদা হয়ে যাচ্ছে,
তাহলে ছেলের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা কোথায় যাবে? এদের মধ্যেই তো এই ছেলেটি বিয়ে করে জি। বউকে আনলো, জি। অর্থাৎ বউ এদের হবে। এভাবেই সংসার চলুক, এটা আমার অনুরোধ আমি আমার মেয়ের বয়সী যারা তাদের জি। এবং সবাইকে, অবশ্যই এটা আমি দেখতে চাই। চিত্রনায়ক আলমগীরের 3 সন্তানের সবাই তার প্রথম স্ত্রী গীতিকার খুশনুর আলমগীরের ঘরে জন্ম নেয়। দ্বিতীয় স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার সাথে এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। রুনা লায়লারও নায়ক আলমগীরের সাথে এটা তৃতীয় বিয়ে। রুনা লায়লার মেয়ে তানি লায়লাও তার আগের সংসারের মেয়ে। বলা যায় আলমগীর রুনা লায়লার সংসার একটি মিশ্র পরিবার। এ পরিবারে একে অন্যের সাথে সম্পর্ক কেমন, চলুন জানা যাক বিস্তারিত। নায়ক আলমগীর একসাথে অনেক গুণের অধিকারী। তিনি একাধারে সেরা চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন অভিনেতা, টেলিভিশন ব্যক্তিত্ব, প্রযোজক, পরিচালক আর গায়ক। তিনি 1950 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার বাবা কলিমউদ্দিন আহমেদ ছিলেন মুখ ও মুখোশ সিনেমার নির্বাহী প্রযোজক। তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত বাংলা ভাষার প্রথম ফিচার ফিল্ম, সেই হিসেবে তিনি একটি চলচ্চিত্র পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে নিজেও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে দারুণ ক্যারিয়ার গড়ে তোলেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এমন একজন চিরসবুজ অভিনেতা যিনি 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তিনি অ্যাকশন, সামাজিক অ্যাকশন এবং রোমান্টিক সব ধরনের সিনেমা করে একসময় আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। তাই এখনো তাকে বাংলা সিনেমার সুপারহিরো মনে করা হয়। 1973 সালে ভরা যৌবনে নায়ক আলমগীর সঙ্গীত লেখক খুশনুর আলমগীরকে বিয়ে করেন। তাদের ঘরে 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জন্ম হয়। ছেলে তাজবির আহমেদ ও মেয়ে যথাক্রমে আখি আলমগীর ও মেহরুবা আহমেদ তুলতুল। ভালোই চলছিল সংসার, কিন্তু কোনো এক অজানা কারণে হঠাৎ করেই তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, যার ফলে তাদের দীর্ঘদিনের সোনার সংসার নিমেষেই ভেঙে যায়। গীতিকার খুশনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর নায়ক আলমগীর বিয়ে করেন বিখ্যাত বাংলাদেশী গায়িকা রুনা লায়লাকে। রুনা লায়লা ও নায়ক আলমগীরের সংসার বর্তমানে খুব ভালো চলছে। আলমগীরের মেয়েরা গায়িকা রুনা লায়লাকে আন্টি বলে ডাকেন। রুনা লায়লা ও আলমগীরের বর্তমান সংসারে কোনো সন্তান হয়নি। বাংলাদেশে বর্তমানে এই পরিবারকে একটি লিজেন্ডারি পরিবার হিসেবে ধরা হয়। তাদের বর্তমানে বিভিন্ন প্রোগ্রামে একে অপরের প্রশংসা করতে দেখা যায় এবং তাদের একে অন্যের প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে বলে মনে হয়। রুনা লায়লা ও অন্যান্যদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো যে আলমগীরের প্রথম সংসারের ছেলে মেয়েরা কেবল না, আলমগীরের প্রথম স্ত্রী খুশনুরকেও রুনা লায়লার সঙ্গে দেখা যায়। আর হবেই না কেন, গানের সুর করে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করেছেন রুনা লায়লা আখি আলমগীরের জন্য। বলতে গেলে নিজের মেয়ে হলে যা করতেন তাই করেছেন। এজন্য খুশনুর আলমগীরও কৃতজ্ঞ। খুশনুরও একজন বড় মনের মানুষ, যে কারণে তিনি রুনা লায়লার সাথে সুসম্পর্ক রাখতে পারেন। যেমন বাবা মা তেমন তাদের সন্তানও। বাবা আলমগীর চেয়েছিলেন বড় মেয়ে আখি আলমগীর চিকিৎসক হোক, কিন্তু তিনি হয়ে গেলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সেখানেও সে সফল। গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর শিশু বয়সে ভাত দে চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। আলমগীরের ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুল একসময় চাকরি করতেন, এখন আর করেন না। ছেলে তাজবির আহমেদ পড়াশোনা শেষ করে এখন আলমগীরের ব্যবসা দেখাশোনা করছে। তাহলে দেখা যাচ্ছে আলমগীর দ্বিতীয় বিয়ে করলেও সব সন্তানদেরকে নিয়ে ভালোবাসার সাথেই একসাথে বসবাস করছেন। এজন্যই গত বাবা দিবসে কণ্ঠশিল্পী আখি আলমগীর বলেন, অনেকেই বলে থাকেন আমি খুব লাকি, কারণ আমি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীরের মেয়ে। সৃষ্টিকর্তা আমাকে একজন সৎ, গুণী অভিনেতা, একজন অধ্যবসায়ী ও পরিশ্রমী মানুষের ঘরে পাঠিয়েছেন, যার মানসিক শক্তি অনেক বেশি। তার জন্যই আজ আমি আখি আলমগীর। আখি আরো বলেন, আব্বু অনেক প্রফেশনাল, শর্টকাট রাস্তায় তাকে কখনো চলতে দেখিনি। আব্বু আমাকে আমার মতো করে জীবনের পথে লড়াই করতে বলেছেন। তিনি স্পষ্টবাদী মানুষ। আমাকে সোজাসুজি বলে দিয়েছিলেন, তোমার পথে তুমি নিজের সাহায্যে চলবে, এজন্য কোথাও কোনো সুপারিশ করতে পারবো না। আসলে সন্তান হোক আর যে কোনো মানুষ হোক, কাউকে অতটা এগিয়ে দেওয়া যায় না অন্য কোনো ভাবে, যতটা এগিয়ে দেওয়া যায় সঠিক শিক্ষা ও সাহস জোগানোর মাধ্যমে। আর ইচ্ছে হলে অসংখ্য অজুহাতে নিজেকে দুঃখী করা যায়,
অথবা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নিয়ে ভালো থাকা যায়। একটি বড় পরিবার হতে পারে একে অন্যের জন্য শক্তি, সাহসের আধার অথবা শত্রুতার হাতছানি, যে যেভাবে জীবনকে গ্রহণ করে। ভালো থাকুন নায়ক আলমগীরের পরিবার। শুভকামনা।